আমরা কি অবস্থার মধ্যে আছি? কি উদ্দেশ্যে এখানে আসা আপনার? আমি সাতক্ষীরা থেকে আসছি, গ্রামীণ বাংলাদেশ গ্রামীণ ডাক ঘর কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে আমি আসছি। আমার নাম মোহাম্মদ খাদেমুল ইসলাম। আমাদের ডাক ভবনের সামনে প্রধান দাবি হলো 9 দফা কর্মসূচি। 1 নম্বর হলো আমাদের বেতন ভাতা বৃদ্ধিকরণ, 2 নম্বর হলো আমাদের জাতীয় পে স্কেল ঘোষণা, 3 নম্বর আমাদের ডাক ইডিএ কর্মচারীদেরকে বেতন বৈষম্য দূরীকরণ এবং এই সাথে উৎসব ভাতা প্রদান করা। এই 5টা আমাদের মূল দাবি। এই দাবির ভেতরে আমরা গত অক্টোবর মাসে একটা আশ্বাস পেয়েছিলাম ডিজি মহোদয়ের কাছ থেকে, যে তিনি আমাদের আন্দোলনের সামনে ঘোষণা দিয়েছিলেন যে আমি এই দাবির যৌক্তিক দুটো মেনে বেতন ভাতা বৃদ্ধি করার জন্য 50% দাবি মেনে আমি ডাক সচিবের কাছে একটা প্রজ্ঞাপন জারি করে পাঠিয়ে দেব। কিন্তু আমরা গতকাল সচিবালয়ে ফোন করে জেনেছি যে ডিজি মহোদয় আমাদের এখনো সেই প্রজ্ঞাপন জারি করে সচিবালয়ে পাঠায় নাই। তারই পরিপ্রেক্ষিতে তিনি পাঠান এই বিদায় আমরা পুনরায় আবার আজকে 4 তারিখ 4 নভেম্বর আমরা আবার ডাক ভবনের সামনে পুনরায় যাতে এটা বাস্তবায়ন হয়, আমাদের বেতন ভাতা বৃদ্ধি, বোনাস পাওয়া এবং জাতীয়করণ পে স্কেল বা জাতীয়করণ করা, এই সাথে উৎসব ভাতা করার জন্য আমাদের এই 5টা মূল দাবিতে আমরা করছি। মোট 9টা দাবি, তাদের 5টা মূল দাবি আমাদের এখানে আমরা বাস্তবায়নের জন্য এসেছি। এবার আমাদের কর্মসূচি হলো কোনো ভিত্তি আশ্বাস নাই, এবার আমরা বাস্তবায়ন করে তারপরে এখান থেকে আমরা রাজপথ ত্যাগ করবো, এই আমাদের প্রধান দাবি। ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের সবার দাবি যতক্ষণে না মানা হবে ততক্ষণে কি থাকবেন এখানে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে। এবার আমাদের দাবি কোনো ডাক ইউনিয়ন নেতাকর্মী না, আমাদের গ্রামীণ ডাকঘর ঐক্য পরিষদ কর্মচারী সবাই মিলে আমাদের এখানে দাবি। এখানে আমরা কোনো নেতা বা কোনো ডাক পরিষদের কোনো নেতা বা বিগত এতে হাকিম সাহেব আমাদের একটা হিসেবে নেতৃত্ব ওনাকে আমরা বাদ দিয়ে রেখেছি। আমরা এবার জেলার প্রতিনিধিরা আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা পালন করবো। আপনারা গত আরেকবার এই আন্দোলন কর্মসূচি পালন করছেন না, তখন আপনাদের মানে কি ব্যবস্থা নিয়েছিল? কোনো ব্যবস্থাই নেই নাই না। গতবারে 2025 সালে আমরা একটা আন্দোলন করি, যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন আমাদের আন্দোলনের মুখে ডিজি মহোদয়, বর্তমানে যে ডাক দায়িত্বপ্রাপ্ত এবং ডাক বেতন দেয় সেই ডিজি মহোদয় আমাদের আশ্বাস করেছিল যে আমরা আপনাদের বেতন ন্যূনতম যা আছে তার চেয়ে 2000 টাকা বৃদ্ধি করে আমি একটা প্রজ্ঞাপন জারি করে দিচ্ছে। কিন্তু তিনি আমরা মিথ্যা আশ্বাস দিয়েছেন। এই 2 মাস থেকে 3 মাস চলে গেছে, কিন্তু সেই প্রজ্ঞাপন তিনি জারি করেননি। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে তিনি কোনো প্রজ্ঞাপন জারি করেননি এবং সচিবালয়ে এরকম কোনো চিঠিও দেননি। তাই আমরা পুনরায় আবার এই দাবি পূরণ করতে আমি বাংলাদেশ সরকারি নিয়ম অনুযায়ী 2016 সালে নিয়োগপ্রাপ্ত হই। সরকারি বিধি মোতাবেক আমি বিকাল 5টায় ডিউটিতে আসতে হয়। কর্মচারীরা যখন সারাদিন কাজ করে ডিউটি থেকে যায় বিকাল 5টায়, আমার তখনই ডিউটিতে উপস্থিত হতে হয়। আবার সকাল 9টায় যখন কর্মচারীরা অফিসে আসে তখন আমাকে সেই কর্মস্থল থেকে চলে যেতে হয়। সেক্ষেত্রে আমার প্রতিদিন 16 ঘন্টা ডিউটি, বছরে একদিনও ছুটি নাই। ঈদের দিনও আমাকে ডিউটি করতে হয়। অথচ আমার বেতন মাত্র 4000 টাকা। আমার কোনো ঈদ বোনাস নাই, বৈশাখী ভাতা নাই। আমার অমানবিক জীবনযাপন। আমি মানব সমাজে খুবই হেন মানসিকতা নিয়ে থাকি। আমার সমাজে কোনো দাম নাই। আমি একজন মুসলমান হিসাবে, মানুষ কুরবানি দেয়, বাকি হয়, বউ বাচ্চা নিয়ে খায়, একজন মানুষ হিসাবে সমাজে যে সম্মান নিয়ে বাস করে আমি তাও পারি না। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের জুলাই অভ্যুত্থানের নায়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ভাইদেরকে বলতে চাই, আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে একমাত্র বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। বাংলাদেশ ডাক বিভাগে এখনো অনেক বৈষম্য রয়েছে। আমরা প্রতিদিন 16 ঘন্টা ডিউটি করি, বছরে একদিনও ছুটি নাই। অথচ তারা শিডিউলে লিখছে আমরা 4 ঘন্টা ডিউটি করি, 6 ঘন্টা ডিউটি করি। অথচ আমাকে তারা প্রতিদিন
একদিনও ছুটি নাই, বৈশাখী ভাতা নাই, ঈদ বোনাস নাই। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছি এবং স্বাধীন হয়েছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু আমাদের এখনো স্বাধীনতা আমরা পাই নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম, আমি আপনাদেরকে বলতে চাই, ডাক উপদেষ্টা তৈয়বুর রহমান স্যার, ডিজি মহোদয় স্যার, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই বৈষম্য থেকে আমাদের মুক্তি দেন, আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দেন। আমাদের যে 9 দফা দাবি আপনাদের কাছে উপস্থাপন করেছি, অবিলম্বে তার গেজেট দিয়ে দেন। আমাদের কেন বাংলাদেশের প্রতি আনাচে কানাচে থেকে সেইভাবে আন্দোলন করতে হবে? আমরা বাংলাদেশের কর্মচারী, বাংলাদেশের আইন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বর প্রতি শ্রদ্ধা রেখে আমরা জীবনযাপন করব। আমাদের কেন সেই গ্রাম পর্যায় থেকে এসে আপনাদের কাছে আন্দোলন করতে হয়? এটা আমাদের দুঃখের ব্যাপার যে বাংলাদেশে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করতে হয়। আপনারা বিবেকবান মানুষ, ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা ঊর্ধ্বতন জায়গায় বসে থাকেন, সম্মানী মানুষ, আপনারা কেন এই বৈষম্য ধরে রাখেন? বৈষম্যের জন্য মানুষ কিন্তু এক সময় প্রতিবাদী হয়ে ওঠে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যে যুগের পর যুগ, ব্রিটিশ আমল বাংলাদেশ থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু আমাদেরকে এখনো সেই ব্রিটিশ আইনে আবদ্ধ করে রেখেছেন। এটা অমানবিক। আপনারা বাংলাদেশ সংবিধানের আইন অনুযায়ী একজন মানুষ তার মৌলিক অধিকার প্রাপ্ত হইবেন। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, সে তার মৌলিক অধিকার প্রাপ্ত হইবেন। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান পাওয়ার অধিকার আছে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের অধিকার। সেই মৌলিক অধিকারটুকু আমরা পাচ্ছি না। আমরা সারা বছর কাজ করি, প্রতিদিন আমরা 16 ঘন্টা কাজ করি, অথচ আমাদের শিডিউলে 4 ঘন্টা লিখছে, 6 ঘন্টা লিখছে। আমাদের গ্রাম পর্যায়ে একটা চিঠি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদেরকে সন্ধ্যা লেগে যায়, রাত হয়ে যায়, তবুও আমাদের সেই চিঠি বিলি করার কাজ শেষ হয় না। অথচ আপনারা 4 ঘন্টা 6 ঘন্টা ডিউটি লিখে আমাদের ভাতা দেন মাত্র 4000 টাকা। কিভাবে আমাদেরকে দাসত্বের শেকলে আটকে রাখছেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে, জুলাই অভ্যুত্থানে মানুষ শহীদ হয়েছে, আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই স্বাধীন হয়েছে এই বৈষম্য দূর করার জন্য। তাই আমি আপনাদেরকে বলতে চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে আমাদের বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীর প্রতি যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো যদি আপনারা যদি আমাদের বৈষম্য মুক্ত একটা সুন্দর গেজেট না দেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ডাক অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদেরকে বিদ্রোহী বা আমাদেরকে আন্দোলনী, আমাদেরকে রাগান্বিত করবেন না। আমরা যেন শান্তি শৃঙ্খল ভাবে আন্দোলন চালিয়ে যেতে পারি, সেই জন্য আপনারা সদয় হন। আপনারা সদয় হয়ে আমাদের কাছে এসে আমাদের যে ন্যায্য দাবি দেওয়া, 9 দফার ন্যায্য দাবি দেওয়া আপনাদের কাছে পেশ করেছি, সেইটা অবিলম্বে কার্যকর করে আমাদেরকে গেজেট দিয়ে দেন। আমরা বৌসালপান থেকে বাসায় থেকে এসেছি, আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে চাই। মাননীয় ডাক উপদেষ্টা, আপনি সেদিনও সময় টিভি এবং বিটিভি সাক্ষাৎকারে বলেছেন যে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টে একটা বেতন বৈষম্য রয়েছে, তাদের মধ্যে একটা হতাশা রয়েছে, অমানবিকতা রয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন। আমাদের মাননীয় আপনি সবকিছু জানা সত্ত্বেও আমরা কেন আমাদের বেতন বৃদ্ধির গেজেট পাচ্ছি না? অর্থ মন্ত্রণালয় কেন গেজেট দিচ্ছে না? আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, আপনি অর্থ মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করেন, আপনি আমাদেরকে গেজেট দিয়ে দেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধির গেজেট হয়েছে, শুধু আমাদের যাই বাদ রয়েছে। আমাদের মাত্র 4000 টাকায় আমরা বাতায় আমাদের সংসার চলে না। তাই আমরা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আমরা অন্তত 20 গ্রেডে বেতন চাই। আমাদের গ্রেডে বেতন দিতে হবে। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী আমরা যে ন্যায্য অধিকার পাই, সেই অধিকার আমাদেরকে দিতে হবে। আমাদেরকে আপনারা বঞ্চিত করে রেখেছেন যুগের পর যুগ। আমরা এই চাকরি করে আমাদের সয় সম্পত্তি, জমি এবং কি ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে খেয়েছি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে।
আপনাদেরকে আমি প্রধান উপদেষ্টা মহোদয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে পরিষ্কার করে দিতে চাই, আপনারা অতি বিলম্বে আপনারা তাড়াতাড়ি আমাদের গেজেট দিয়ে দেন, আমাদের বেতন বৃদ্ধির গেজেট দেন, আমরা যাতে করে শান্তিপূর্ণ অবস্থান থেকে আমরা বাড়িতে ফিরে যেতে চাই। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি তো জানেন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী একজন কর্মচারী ন্যূনত প্রতিদিন 450 থেকে 500 টাকা 550 টাকা পেয়ে থাকে, আমরা তাও পাই না। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, বাংলাদেশে অনেক বৈষম্য আছে, আপনি যেহেতু দেশ হাতে নিয়েছেন, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার মেধা খাটাতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ডাক বিভাগের স্টেট ডিপার্টমেন্টের ইডি কর্মচারীদের যে বৈষম্য রয়েছে সেটা অতি তাড়াতাড়ি দূর করে দেন। আমাদের মাত্র 4,000 টাকা ভাতা, এতে আমাদের সংসার চলে না, আপনি আমাদেরকে ভাতা বৃদ্ধি করে গেজেট দিয়ে দেন, আমাদের সর্বনিম্ন স্কেলে বেতন দেন, প্রয়োজনে আমাদের স্বতন্ত্র পে স্কেল ঘোষণা করুন, আমাদের প্রতি বছর যেন 10% ইনক্রিমেন্ট দেওয়া হয়, আমাদের বছরে একটি পোশাক দেওয়া হয় না, এটা একটি কলঙ্ক। ডাক বিভাগের কর্মচারী হয়ে আমরা পোশাক গায়ে দিয়ে মানুষের সেবা করতে পারি না, মানুষ বোঝে না যে এটা ডাক বিভাগের লোক। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা বছরে 2 সেট প্যান্ট শার্ট চাই, আমরা বছরে 2 সেট প্যান্ট শার্ট চাই। আর আমাদের বৈশাখী ভাতা, আমাদের প্রতি বছরে 2 সেট প্যান্ট শার্ট ও জুতা চাই এবং খাতা চাই। তারপরে আমাদের সারা বাংলাদেশে 450 জন এবং কর্মকর্তাগণ সবাই জাতীয়করণের জন্য 9 দফার দাবিতে ঢাকার আগারগাঁও ডাক বিভাগের সামনে বড় সমাবেশ সংগঠিত হয়েছে। আমাদের বিভাগের কাছে একটা প্রশ্ন এবং সরকারের কাছে একটা প্রশ্ন, আমরা এই 4,000 টাকায় কিভাবে চলি? মানুষের এক বেলা খাবার হলেও টাকা লাগে, মনে করেন যে 300, আমরা তো হেউ হিসাবে ভাই না, একটা কামলার মজুরি আজকে রাখতে গেলে লাগে 500 টাকা, আমরা তো 500 টাকা মজুরি মেশার কাজ করতেছি না। আবার মনে করেন যে আমরা পোশাক পাইতেছি না, ছাতা পাইতেছি না, বন্ধ করে দিয়েছে। আমরা মনে করি যে লুঙ্গি ভরে অফিসে গেলে এই উপরোক্ত কর্মকর্তা আছে, এরা অফিসে ঢুকতেই দেয় না। এইভাবে আমরা একটা নিম্নতম স্কেল, স্বতন্ত্র স্কেল চাই, সরকারের কাছে একটা ন্যায্য বিবেচনা আমরা চাই, এরা একটা সমাধান করুক। না হয় আমরা এই অবস্থান কর্মসূচি আমরা যে 4, 5, 6 তারিখে ডাকতেছি, এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ, তাই সকলে ঢাকা শহরে থেকে যাবো, লাগাতার চলবে। এবং আমাদের অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। এই টাকা গেলে তো এই যে মাত্র এই টাকা ছিল কি এর কাছে আমার একটু ঠিক আছে। আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের মানবতার জীবনযাপন করছি, আমাদের ছেলেমেয়ে আমাদের দিকে সরকার তাকায় না। আমরা আজকে সকলে আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই সরকারকে, আমরা আগামী দিনগুলোতে যেন একটা কমসে কম মোটা চাল মোটা ভাত খাইতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আমি কথা বলতেছি। সম্মানিত আপনারা এসেছেন আমাদের এই ব্যথিত জীবন, কষ্টের জীবনের সাথে আপনাদের সাংবাদিকতা শরীক করতে এসেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা সরকারকে সাংবাদিকতার মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আমাদের দুর্দশার কথা। আমরা সকাল থেকে 10টা থেকে ডিউটি করি 2টা পর্যন্ত, এরপর আবার চিঠি নিয়ে যাই গ্রামে 10টা থেকে বাড়ি ফিরি, এবং আমরা প্রতিদিন আবার সকালে চিঠি নিয়ে যাই, অফিস খোলার আগে চিঠি বিলি করে আবার চলে আসি। আমরা অন্য কোনো একটা সাংসারিক কাজ করতে পারি না, কোনো কিছু করতে পারি না, শুধু ডাক বিভাগের সেবার পাশে আমাদের জীবন
কে আমরা বিলিয়ে দিয়েছি। সেবার মানুষে মেয়ে লোকেরা বলে আপনাদের বেতন তো অনেক, 16,000, 15,000, 17,000, তখন আমরা লজ্জা পাই। তখন তাদের কাছে 4,000 টাকা বলতে আমাদের লজ্জা হয়। তখন কি করব, আমাদের কষ্টের কথা স্মরণ করে তাদের কাছে এটা জানাই। এখন বলে যে এখন তো সরকার বৈষম্যহীন সরকার আসছে, আপনারা প্রতিবাদ করুন। মেয়ে লোকেরা আমাদেরকে বলে দেয়। এখন আমরা আসছি আজকে ঢাকার বুকে, সারা 64টি জেলায় ভেঙে ভেঙে আসছি। আমরা গাইবান্ধা থেকে, সাতক্ষীরা থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, ময়মনসিংহ থেকে, সারা বাংলা, বরিশাল থেকে, সকল জেলা থেকে লোক এসেছে, মা বোনেরা এসেছে আমাদের এই দুর্দশার লাঘবের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি মানবতার সেবক এবং আপনি জনদরদী, আপনি আমাদেরকে তাকান। এবং মাননীয় ডাক উপদেষ্টা, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এবং ডাক কর্মকর্তা ডিজি মহোদয় যারা আছেন আমাদের দিকে তাকান, পিএমজি সাহেব যারা আছেন আমাদের দিকে তাকান। আপনারা অর্থ মন্ত্রণালয়কে বলেন, আপনারা যদি গ্যাজেট করেন, আপনারা স্বীকৃতি দেন, তাহলে অর্থ মন্ত্রণালয় অবশ্যই আমাদেরকে টাকা দিবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের উপর তাকান। আমরা কাঙ্গাল হয়ে গেছি, আমাদের শিশুদেরকে আমরা খাওয়াইতে পারি না, পুষ্টিকর খানা খাওয়াইতে পারি না, আমার মেয়েদেরকে বিবাহ দিতে পারি না, মেহমানদারি করতে পারি না, জামাইকে বকশিস করতে পারি না, জামাইকে সম্মানমূলক ভাবে আসনে রাখতে পারি না, একটা সুন্দর একটা ঘর করতে পারি না, মেয়েদেরকে কুড়ে করে রাখাতে হয়। বাংলাদেশে কোথাও বিল্ডিং ছাড়া ঘর বাড়ি নাই, কিন্তু এডি কর্মচারী বাড়িতে দেখেন, এই গ্রামীণ শাখা ডাকবার বাড়িতে দেখেন, কর্মচারীদের বাড়িতে দেখেন, এখনো মাটির ঘর, এখনো কাঁচা ঘর, এখন ভাঙ্গা টিনের বেড়া। আপনারা দেখুন, এখন মানসম্পন্ন আমাদেরকে বাংলাদেশে বসবাস করার সুযোগ করে দেন। আমাদের বর্তমান 4,000 টাকা 3 গুণ ভাতা করবেন, উৎসব ভাতা দিবেন এবং আমাদেরকে বৈশাখী ভাতা দিবেন এবং আমাদের পেনশন জারি করবেন এবং প্রত্যেক বছর আমরা 500 টাকা করে যায় পেনশনের আশায় আমরা জমা দেই। এই জমা টাকা থেকে আমাদেরকে পেনশন চালু করুন, আমরা ঈদ বোনাস আমরা চালু করেন। সম্মানিত উপদেষ্টা মহোদয়, ডাক উপদেষ্টা মহোদয় এবং যারা আমরা ছাত্র জনতা, আমাদের আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা বৈষম্য মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছি। আমাদের প্রতি বৈষম্য রাখবেন না, আমাদেরকে শান্তি দান করুন। আল্লাহ আপনাদের যত 3 দিন যাবত আমরা অবস্থান করব, আজকে আমাদেরকে গ্যাজেট পেশ করে দেন। আমরা যেন পেটের ক্ষুধা আমরা বলছি, আমরা গরিব মানুষ, গরিবের দিকে তাকান, গরিবের দিকে আল্লাহ তাকিয়েছে, চাই আল্লাহ গরিবদেরকে বাঁচিয়ে রেখেছে। বর্তমান যে দুর্যোগ 80 টাকা, তরকারি কেজি 80 টাকা, চাল 60-70 টাকা, আমরা ভাত খেতে পারি না, যাতে আমরা মোটা ভাত, চাপা ভত্তা দিয়ে, ডাল দিয়ে আমরা 2টো ভাত সন্তানের মুখে তুলে দিতে পারি, সেই অঙ্গীকার করে আপনাদের সার্বিক সহযোগিতা করে আজ আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি চাকরি করতেছি আমরা, আমাদের কাছে মিডিয়ার কাছে সবার কাছে আমার অনুরোধ, আমরা এই সমস্যাগুলো একটু মিডিয়ার কাছে তুলে ধরবেন। মূল কাহিনী বলেন, মূল পর্যায়ে সরকারি আপনাদেরকে এজেন্ট করে রাখা হয়েছে নাকি? তাহলে এই মূল কাহিনী গুলো না বললে তো হবে না, না খাইয়ে এজেন্ট খিদে লাগবে। বলেন কি বলে আসসালামু আলাইকুম। আমরা আজকের 64 জেলার লোক একত্রিত সমবেত হয়েছি। আমি আপনাদের মিডিয়া ভাইদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। আমি একটি দুঃখের বিষয় বলতে চাই, আমরা 64 জেলার লোক একত্রিত সমবেত হয়েছি একটি 9টি দফার দাবি নিয়ে। সেই একটি বাংলাদেশে ডাক বিভাগ হচ্ছে একটি রাজকোষ, এই রাজস্ব ক্যাশ সেবামূলক প্রতিষ্ঠান। সেখানে আমাদের অবিভাগীয় 2টা ভাগে বিভক্ত করেছেন, একটি হল অবিভাগীয় ডাক কর্মচারী আর একটা বিভাগীয় কর্মচারী।
অবিভাগীয় কর্মচারী আমরা 24,000 কর্মচারী, এবং অবিভাগীয় সেখানে মাত্র 11,000 কর্মচারী। তারা আমাদেরকে ডিভাইডেড করে রেখেছেন। তারা বেতন পাচ্ছে 70 থেকে 80,000 টাকা, সর্বনিম্ন তাদের 30,000 টাকা, আর আমাদের বেতন মাত্র 4,500 টাকা দিয়া আমাদেরকে, আমরা 4,500 টাকাও না সামথিং। কিন্তু আমাদের একটি কথা যে আমাদের 3 নম্বর ছাগলের বাচ্চা হিসেবে আমাদেরকে তারা ভরণ পোষণ দিয়ে রাখছেন। আমি দুঃখের বিষয়, আমাদের বাবা ছেলে বৃদ্ধ বাবা, আমাদের বয়স্ক মেয়ে, আমরা বিবাহ দিতে পারছি না। কারণ একই কর্ম আমাদের সেই 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের এই কাজ, একই কাজ, তাদের কাজ আমাদের একই কাজ, কিন্তু সেখানে আমাদের এখন পর্যন্ত আমাদের বেতন দিচ্ছে কম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এদের আমার সমস্যা। আমি বরিশাল ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি মহিলা পোস্টমাস্টার। আমি আসি এই উদ্দেশ্যেই যেন আমাদের বেতন ভাতা বৃদ্ধি করে, জাতীয়করণ করে। আমাদের এই বেতন বৈষম্য আমরা দূর করতে চাই। আমরা এই বেতন ভাতা বৃদ্ধি না করলে আমরা এই রাজপথ ছাড়বো না, এখান থেকে যাব না। স্যাররা দেখেন আমরা এই জায়গায় রোদ্রে বসে আছি, দাঁড়াই আছি, মহিলার অনেক দূর থেকে আসছি, সারা ভিতরে বসে কত সুন্দর দেখেন, ফ্যানের নিচে এসিতে বসে আছে, আমাদের দিক তাকায় না। তাই আমরা তাদের প্রতি সদাই বিনয় হইয়া তাদের দিকে আকর্ষণ করছি যেন আমাদের বেতন ভাতা বৃদ্ধি করে। তাই আমাদের দাবি। আরেকটা কথা, যখন আমাদের ছেলে কিংবা মেয়ে বা আত্মীয় জিজ্ঞাসা করে যে কত টাকা বেতন পান, আপনি পোস্ট অফিসে চাকরি করেন, মাত্র 4300 টাকা, 4,300 টাকা। বর্তমানে একটা 1-2 ছেলে বা মেয়ে পড়ার ওদের প্রতিদিনের যে খরচ, তাই আমাদের আসে না। এই যে দুঃখিত আমরা, এই জন্য আসি যাতে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করে। আমরা কোনো এ জায়গায় কোনো আন্দোলন করব না, কোনো অনৈতিক কোন সৃষ্টি করব না, সসম্মান করে আমরা চলে যাব যদি আমাদের বেতন ভাতা বৃদ্ধি করার দাবি মেনে নেওয়া হয়। এই বলে আমি আমার কথা শেষ করব। ভাই বলবেন। আসসালামু আলাইকুম। আমি এক ইডি কর্মচারী। তো আমরা যে বৈষম্য নিগা এই দেশ স্বাধীন করলাম, ঠিক আছে, 14-15 হাজার মানুষ মারা গেল, আমিও এক বৈষম্য, আমিও এক আগস্টের বৈষম্য। আমি এক হাত হারিয়েছি, আমাদের মাঝে দেখাইছি, এক হাত বন্ধ করেছি 5 আগস্টে। তো সেই বৈষম্যর জন্য আজকে আমরা এই দাঁড়ে দাঁড়ে ঘুরছি। তো আমরা গরিব অসহায় ইডি কর্মচারী, আমাদের 12 ঘন্টা না 24 ঘন্টাও কাজ করতে হয়। সেই জায়গায় কেন আমাদের জন্য এত জুলুম, এত অত্যাচার এই স্বাধীন দেশে? আমরা কি মানুষ না? আপনারা 10 তলায় বসে থাকেন আর আমরা নদীর পার হয়ে, একুল পার হয়ে ওকুল দিয়ে মানুষের ধারে ধারে ঘুরে আমরা কাজ করি। আমাদের বেতন নাই, আমাদের কোনো ভাতা নাই, আমাদের উৎসব বাসা নাই, আমাদের কোনো সম্মান নাই, সমাজে কোনো দাম নাই, কোনো মান নাই, আমাদের পেটের ক্ষুধা। আমরা 23,000 ইডি কর্মচারী সবাই একত্রিত, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সবাই সবার ভাই। আমাদের দাবি, ন্যায্য দাবি আদায় করার জন্য আসছি। সর্বনিম্ন বেতন 35,000 টাকা দিতে হবে। এক দফা এক দাবি, আমাদের দাবি মেনে নিতে হবে। তা না নিলে আমরা এই ডাক ভবন থেকে চলে যাব না, দরকার পরে মৃত্যুবরণ করব, দরকার পরে এখানে জীবন যাপন করব। আমরা দাবি আদায় করেই ছাড়বো। মুসলমানের জমানের দাবি এক দাবি, আমাদের বেতন 35,000 টাকা করতে হবে, আমাদের জীবন মান উন্নয়ন করতে হবে। এখান থেকে যাব না, আমরা অতি সহজে এখানে আসি নাই। আমাদের পেট দেওয়ালে থেকে গেছে, অনাহারে থেকে গেছে, আমরা অতি দুঃখে পড়ে না খায় না দিয়ে এখানে এসেছি। আপনারা এসির হাওয়া খান আর আমরা না খেয়ে, আমরা এখানে লজ্জার বিষয় আপনাদের কাজ করি, আপনাদের কাজ করে আমাদের না খেয়ে দেখতে হয়। আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না কেন? এক দেশে 2 নীতি চলবে না। আপনারা আরামে বসে থাকেন, অর্ডার করেন, এটা করো ওটা করো, তোমরা বেতন নাও 40,000 টাকা,
আর আমার বেতন হয় 4,000 টাকা। এই হলো বাংলাদেশ। হ্যাঁ, কেউ খাবে না, এ হবে না, এ হবে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাতা দেয়া আমরা চলা খুবই কঠিন অবস্থা। যে দেশে 1 কেজি ডাল কিনতে লাগে 160 টাকা, 1 কেজি চাউল 60 টাকা, এই দেশে কিভাবে একটা চুক্তি কামলার মজুরি, দৈনিক কর্মচারীর মজুরি হলো 600 থেকে 800 টাকা। আমাদেরকে কি দেয়? আমাদেরকে সম্মানী ভাতা দেয়। যদি সম্মানী ভাতাই হয় তাহলে এই দৈনিক 100 টাকা 150 টাকা কি সম্মানী ভাতা? এটা সরকারের কাছে আবেদন, আমাদের সম্মান মতো জীবন ধারণ করার মতো একটা ব্যবস্থা করুক। সর্বনিম্ন যে 15,000 টাকা আমাদের বেতন হয়, আমরা চলার কিছু সুযোগ পাবো। আজকে আমরা এরশাদের আমলের থেকে আসি 195 টাকা বেতনের থেকে শুরু করে এখন 41-64-60 টাকা বেতন। এটা বর্তমান সরকার অনেক কিছু দিয়েছে, আমাদেরকে দেব, এটা আশা করি। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে এরা সবাই গরিব পরিবার থেকে আসছেন, এমন কেউ নেই যে এখানে ধনী ভ্রান্তের পরিবারের সদস্য আছে। এদের মূল কারণ হলো এটা বাংলাদেশের ডাক বিভাগে কর্মচারীরা সব থেকে অবহেলিত। এই বাংলাদেশের সর্বনিম্ন সর্বস্তরে সব থেকে এই ডাক বিভাগের সদস্যরা বঞ্চিত তাদের বেতন ভাতা থেকে এবং তাদের প্রত্যেকটি আমাদের মৌলিক অধিকার থেকে তারা সরকারের কাছ থেকে অবহেলিত। এর জন্য আমি এই ভিডিওটা আপনাদের তুলে ধরছি, যাতে শেয়ার করে দেন এবং লাইক করে দেন। বাংলাদেশের ডাক বিভাগের প্রধান মেইন অফিস কার্যালয় ছাড়া এছাড়া অন্যান্য যে ডাক বিভাগগুলো রয়েছে সবগুলোকে তারা ব্রাঞ্চ বানিয়ে রাখছে। তাদেরকে না দেওয়ায় কোনো বেতন ভাতা, না দেওয়ায় কোনো সুযোগ সুবিধা, না আছে কোনো বোনাস, না আছে কোনো তাদের পরিবারের নিরাপত্তা। এবং কাকা, এত কষ্ট করে এখানে কি জন্য আসছেন? আমরা আছি বেতন বাড়াবার নিগে। আমার সীমিত বেতন, সংসার চলে না, গাড়ি ভাড়া চলে না, গাড়ি ভাড়া দিয়ে শেষ হয়ে যায়। দর্শক দেখুন, এই যে লোকটা দেখতে পাচ্ছেন, একজন মুরব্বী মানুষ, কত কষ্ট করে না দেশ থেকে সে এখানে আসে। আপনার দেশের বাড়ি কোথায়? ভালুকা থানা। দেখেন, বালুকা থানা থেকে এই অসহায় মানুষটি বলতে গেলে অসহায়, কারণ এদের না আছে কোনো ধন, না কোনো আছে সম্পদ। আর যে চাকরি করে সেটা একটা ডাক পিয়নের কোন পোস্টে? পোস্ট অফিসে পিয়ন পদে। তাহলে একটা পিয়ন পদে থাকলে তার বেতন আছে মূলত আপনার দেখা যায় 4,000 ঘরে 4200-4300। এই বেতন দ্বারা তাদের পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী নিয়ে কিভাবে মানে পরিবার চালনা করে বুঝেন আপনারা। দর্শক, এটাই তুলে ধরেছেন। অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, কারণ তারা দেখা যায় আজকে যেখানে তারা আসছে, এই যে মানুষগুলো আসছে, তা যদি খরচ হিসাব করে তাহলে ওই বেতনটাই শেষ এক মাসে নাকি। তাদের খাওয়া দাওয়া এবং পরিশ্রম মজুরি বাদে তাহলে বুঝেন যে তাদের যে বেতন দেওয়া এদের কোনো কাজেই আসে না, না ভবিষ্যতের কাজে, না বর্তমানে কাজে। এটা শুধু দেখা যায় যে চা নাস্তার কাজে লাগে। আমি এছাড়া দেখি না। বর্তমানে সর্বনিম্ন একটা মানুষের হাত খরচও 4,000 থেকে 5,000 টাকা লাগে ভাই ভাইদের বন্ধু বান্ধব দোকান পাড়ে বসলে। আর বর্তমানে যে শাকসবজির যে দাম বাড়ছে বাজারে, 1 কেজি আলু, 1 কেজি বা অন্যান্য সবজি কিনতে গেলে আলুর দামটা একটু কম হলে অন্যান্য সবজির দাম 80 থেকে 120 টাকা, টমেটোর কেজি 120 টাকা। তাহলে 4,000 টাকা তার কি হয়? তাহলে তার যে পরিশ্রম এগুলো সব দিতে যায়। এই অধিকারের দাবির জন্য তারা জাতীয়করণ চায়, কারণ মূলত ডাক পিয়নের ডাক পোস্ট অফিস, ডাক বিভাগ মূল পর্যায়ে এগুলো সরকারি। এরা ঠিকই আপনার মূলত সরকারি ভাতা, বেতন সবকিছুই পায়, কিন্তু বঞ্চিত এই লোকগুলো যারা দেখা যায় নিজের স্তরে গ্রামগঞ্জে পোস্টে আছে, এরাই দেখা যায় নির্যাতিত। আমরা চাই এদের অধিকার আদায় যেন হয়, এবং ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, এবং সরকারের কাছে আমার আকুল অনুরোধ এবং
সম্মানের সহিত তার কাছে আকুল অনুরোধ রইল যেন তাদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে থাকে। মিডিয়ার লোক না, আমাদের মতো নিয়ে আমি কিন্তু মিডিয়ার লোক না, আমি প্রচার করতে আসি যাতে দেখতে হবে। আপনি আছেন একজন, আমার সাথে আছে কয়েকজন, আপনি একলাই মানুষের জানা না করা শোনা হয় না। আমিও জানি, অবশ্যই আমিও জানি যে আমাদের পোস্ট অফিসে যে একটা বেতন, এই বেতন দ্বারা কিছু হয় না। আমি নিজে অভিজ্ঞ করি যে 4,000 টাকা বেতনে, 4,000 টাকা বেতনে যদি 10,000ও হইতো তাও একটা সমাগত হইতো, কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের নিয়ম কানুন অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা সরকারি বেসরকারি অঞ্চল যদি ভেদাভেদ করে দেখা যায়, সর্বনিম্ন এই ডাক বিভাগ দিয়ে বঞ্চিত। সব কথা ডাক বিভাগের যত কর্মচারী আছে এরাই বঞ্চিত, এরাই সব দিক দিয়ে বঞ্চিত। না পায় এরা খাদ্য, না পায় বাসস্থান ভালো, না আছে পোশাক, না আছে, সেগুলা দেখলেই বোঝা যায় এরা কোনো না বিলাসিতা জীবনযাপন করছে। কিন্তু এদের যে কাজ খুবই পরিশ্রমের, কারণ দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গা থেকে এ জায়গায় থেকে ও জায়গায় যাইতে হয় এদের প্রতিদিন, এবং পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম। এছাড়াও দেখা যায় এটা অনেক পুরনো জিনিস। যখন আমি ছোটবেলায় দেখছি যে আমাদের যখন ছোটবেলায় মোবাইল ছিল না, বিকাশ ছিল না, নগদ ছিল না, কোনো ব্যাংক ছিল না ভালো, তখন এই প্রতিষ্ঠান থেকে সবাইকে সার্ভিস দিয়েছে। তখন থেকেই দেখছি যে এরা বঞ্চিত, অথচ আজকে এরা বঞ্চিত। এক সময় এই বিভাগটাই, এই ডাক বিভাগটাই দেখা যায় সবারই সার্ভিস দিয়েছে, টাকা লেনদেন, চিঠিপত্র, বিভিন্ন প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, আসবাবপত্র এই বিভাগটা সার্ভিস দিয়েছে। অথচ আজকে দেখা যায় নগদ হয়েছে, বিকাশ হয়েছে, তারপরেও এদের কাজ বন্ধ হয় না, কার্যক্রম চালু রয়েছে, কিন্তু তারপর এরা সব দিক দিয়ে বঞ্চিত করে রাখছে বর্তমান সরকার। আসলে একটা প্রবাদ আছে যে সন্তান না কান্না করলে মায়ের দুধ দেয় না। এখন এই জিনিসটা এরকম হয়ে দাঁড়াইছে যে আমাদের তো আমরা কেউই প্রতিবাদ করতেছি না, হয়তো লাগে না, এর দ্বারাই গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ছোটখাটো স্থানে, গ্রামে, জেলায়, উপজেলায় এরা এতে সন্তুষ্ট, যার জন্য জাতীয়করণ তো দূরে থাক, এদের বেতনটাই আশ্চর্যজনকমূলক। এত নিম্ন স্তরের বেতন বলার বাইরে, যেটা একটা কোম্পানিতে চাকরি করলে তার আউট ইনকাম বা আউট ডিউটি ওভারটাইম হিসাব করলেও 7 থেকে 8,000 আসে, তাহলে তাদের কতটা অবহেলিত করে রাখা হয়েছে, এটা আমার জনগণের কাছে আবেদন এবং সরকারের কাছে আবেদন। কি বলতে পারে লাইভ করলাম, ওদিকে আসার সময় লাইভ করছি, কিন্তু অনেকে অনেক কথা বলতে পারে না। আসলে আমরা এখানে যারা আসছে তারা দেখা যায় কোনো মানে সহজ সোজা মানুষ, তো গরিব ঘরের সন্তান এবং সহজ সোজা মানুষ, যার জন্য কথা গুছাইয়া বলতে পারে না, এবং তেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত না এমন কেউ যে এখানে মাস্টার পাস, বিএ পাস, কিন্তু তারপরে আগের এদের চেহারা দেখলে বুঝে যে বয়স্ক মানুষ, তাদের আগে যে শিক্ষাটুকু এটুক ছিল অরিজিনাল, কিন্তু এই শিক্ষার দ্বারা তারা আগে সরকারি চাকরি করতে পারতো, কিন্তু আজ তারা যে চাকরি করে এই চাকরিতে তারা সব দিক দিয়ে বঞ্চিত। আমি দেখছি আগের শিক্ষিত মনে করেন যে 5 পাস করে সরকারি চাকরি করছে, আপনারা দেখা যায় কিছু কাজের পাশাপাশি এই চাকরিটা উৎসাহ হয়ে নিয়েছেন, কিন্তু দেখা যায় আপনাদের কর্মকাণ্ড সরকারি চাকরির পাশাপাশি। কারণ একটা শিক্ষক যখন স্কুলে যায় তার ডিউটি থাকে 8 ঘন্টা, এর ভিতরে তার টিচিং থেকে 5 থেকে 6 ঘন্টা, আর যে সময়টা ওটা খাওয়া দাওয়া আর রেস্ট হয়ে যায়। কিন্তু আপনাদের
বাসা থেকে বের হলে তো আমার মনে হয় অনেক সময় 10 ঘন্টাও লেগেছে। তাহলে আপনাদের মনে এই দাবি দেওয়াটা অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল আমি মনে করি। আগে থেকে একটা চিঠি দিতে গেলে আমার 2 কিলো 3 কিলো যেতে হয়। আমার তো এগুলো বলতে হবে না। আমার বাবা দেখি সকালবেলা বেরোইছে বা সন্ধ্যার সময় বেরোইছে আর রাত্র একটা সময় আসছে, সেই কাদা পানি ভেঙে চিরিয়া মনে করেন যে কষ্ট, ছাতি ছিল না, বীজ দিয়ে পুড়িয়া, তারপরে আর এমন সময় ছিল যে কোনো উন্নত না ছিল প্রশাসন, না ছিল কোনো ভালো আইন, বাংলাদেশের না ছিল কোনো ভালো নিরাপত্তা। তখন থেকে এই টাকা দেখলাম খাদের নিচে ফেলাই রাখতো। এই সার্ভিসটা একটা মানুষ 4000 টাকা কিভাবে দেয় আমার বুঝে আসে না, কিন্তু তারা উৎসাহ হইয়া এই কাজটা করছে। কিন্তু সেই হিসেবে সরকারের উচিত ছিল, সরকারের এই দিক দিয়ে উচিত ছিল তাদের একটা পর্যায়ে এমন ভাবে নেওয়া উচিত যে আজ সমাবেশটা যাতে না করতে পারতো। জীবন যাওয়া ছাড়া এদের কানে পানি যায় না। আমি দেখি বাংলাদেশে বিভিন্ন স্থানে এই আন্দোলনের মূল কারণ হচ্ছে এইভাবে তারা মাইনে নেয় ঠিকই, কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পরে। আশা করি আমি এই দুর্ঘটনা না ঘটার পূর্বে এই মানুষের, সাধারণ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদের এমন একটা দাবি দিবেন বা এমন একটা পর্যায়ে দিবেন যাতে তারা সন্তুষ্ট থাকে। আমি এতটুকু বিশেষ করি যে এদের চাহিদা অনেক বড় ধরনের না, বড় ধরনের সীমিত চাহিদা। অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য প্রাইমারি স্কুলের মাস্টার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে দাবি দেওয়া, তাদের মতন এদের দাবি দেওয়া না। এই কতদিন আগে সরকারি স্কুলের আন্দোলন গেছে, কিন্তু সেই হিসেবে স্কেল যদি করি, সেই স্কেলে আপনাদের স্কেলে যদি ভেদাভেদ করি, তাদের স্কেল অনেক উঁচু পর্যায়ে। তাহলে আপনারা যে কাজ করেন, লেখাপড়া জানেন, লেখাপড়ার তো কাজ করতে হয়। একটা সিডি বিলি দিতে গেলে তো লিখতে হয়, তার নাম জানতে হয়, তার ঠিকানা জানতে হয়, একটা স্ট্যান্ডার্ড ভাব থাকে। তাহলে এই মানুষগুলো যদি আমরা গাড়ি ভাড়া দিতে হয়, তাহলে এদের কি লাভ হয় আর কিভাবে চলে সংসার আমার বুঝে আসে না। তাহলে সরকার যে কৃষির জন্য ওদের দাবি দেওয়া মেনে নিয়েছেন, আরেকবার দেখছি আন্দোলন করছে, আরেকবার আমি দেখছি যে এই বিষয় নিয়ে আন্দোলন করেছে, কিন্তু সরকার এটা গুরুত্বই দেয় নাই। তারপর যখন সেদেশের সরকার সমাপ্তি ঘটছে এবং ছাত্রদের সমন্বয়ক এবং সাধারণ জনগণের গণ আন্দোলনের মাধ্যমে, নাইলে সম্ভব ছিল না। সেই হিসেবে তারপরে দেশে যে সংস্কার হিসেবে সরকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আসছে, এই প্রধান যে উপদেষ্টার কাজগুলো সংস্কার, এর মধ্যে আমি মনে করি আমাদের এই ডাক বিভাগের একটা সংস্কার করা উচিত। তাহলে কি দেশের কি সংস্কার করলো, একটা এই জিনিসটাকে ছোট করে না দেখার উচিত আমি মনে করি। তার জন্য এদের কাজের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের কাজকে গুরুত্ব দিয়ে এবং তাদের কাজের বিনিময় বা লাইন বাড়িয়ে অত্যন্ত একটা এমন পর্যায়ে নিয়ে দেন যে তারা কাজও করতে পারে এবং তারা সর্বোচ্চ সম্মানটাও পায়। এই এতটুকু আমার দাবি। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। আপনি কি বুঝতে আছেন? আমার বাবার কাছে সব ভুয়া, পুলিশ ভুয়া, ওই ভুয়া, সব ভুয়া, সব ভুয়া। এই গরিবের হক নষ্ট করার ভুয়া নাকি?
লাইভে আছি, আপনি ভিডিও করতে আছেন। তাই দয়া করে সবাইকে বলছি, দয়া করে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা নিজেরাই বাস্তবায়ন করতে হবে। আর যা ফয়সালা হবে লুকাইয়া আর হবে না, যা হবে রাজপথেই হবে। দয়া করে আপনারা অপেক্ষা করুন, এত মানুষ আমরা এসেছি, আমাদের দাবি নিয়ে আমরা করে দেব। আপনারা যারা এসেছেন আপনাদের বুকের টাকা খরচ করে আসেন নাই। মানুষগুলো জামালপুর জামালপুর মানুষ